1947 সালে উপমহাদেশকে ভাগ করা হয় প্রধানত ধর্মের ভিত্তিতে। এরপর 47 থেকে 71 পর্যন্ত চলে নির্মম বৈষম্য। সেই বৈষম্যের স্ফুলিঙ্গ থেকে একসময় দাবানল 9 মাসের যুদ্ধ, বিজয় অর্জন, স্বাধীনতা। কিন্তু সত্যি কি স্বাধীনতা? আচ্ছা, আপনার কাছে স্বাধীনতার মানে কি? আপনি আসলে স্বাধীনতা বলতে কি বোঝেন? আজ থেকে প্রায় 200 বছর আগে এক জার্মান মনীষী বলতেন, মানুষের ইতিহাস মূলত 2 অক্ষে বিভক্ত, জালিম আর মজলুম। যেদিন মজলুম শিকল ভেঙে মুক্তি পাবে জালিমের হাত থেকে, যেদিন জালিম মজলুমের দ্বন্দ্ব হবে নিঃশেষ, সেদিন আসবে স্বাধীনতা। ঠিক সেদিন মানুষ তার অসীম সম্ভাবনাকে অনুভব করতে পারবে। কিন্তু আফসোস, আমাদের এই ভূখণ্ডে আজ পর্যন্ত বহু নেতা এসেছেন গেছেন, কিন্তু কেউ আজ পর্যন্ত মুসলিমের স্বাধীনতা নিয়ে ভাবেনি, কেউ ভাবেনি মুসলিমের অধিকার নিয়ে। একজন ছিলেন যিনি তার শৈশব থেকে শেষ নিঃশ্বাস অবধি লড়াই করেছেন মুসলিমের পক্ষে, লড়াই করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, লড়াই করেছেন তাদের রেখে যাওয়া জমিদার শ্রেণীর বিরুদ্ধে, আসামের লাইন প্রথার বিরুদ্ধে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছেন নিজেরই দলকে, পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছেন, দিল্লির দাসত্বের বিরুদ্ধে করেছেন বিদ্রোহ। সময়ের সাথে সাথে ইতিহাসের পাতা থেকে সিস্টেম্যাটিক্যালি সরানোর চেষ্টা করা হয়েছে যাকে। আমাদের আজকের বিজয় দিবসের স্পেশাল এপিসোড তাকে নিয়ে, দি রেড মৌলানা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1976 সালের 16ই মে বাংলাদেশের রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ জনতা। গন্তব্য বাংলাদেশের উত্তরে চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত। মিছিলের সামনে সফেদ পাঞ্জাবি পরে হাঁটছেন 90 বছর বয়সী এক নেতা। উদ্দেশ্য ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু 90 বছর বয়সী এক বৃদ্ধের অসুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে লং মার্চের কি প্রয়োজন ছিল? ততদিনে দেশ তো স্বাধীন, তাহলে কি দরকার? গল্পটাকে আরো গভীরভাবে বুঝতে আমাদেরকে ফিরতে হবে মৌলানার শৈশবে, যখন ভারত উপমহাদেশে জাগ্রত হতে শুরু করেছে ইংরেজ হটাও চেতনা। গল্পের শুরু যখন থেকে, তখনও তিনি মৌলানা কিংবা ভাসানী কোনোটাই হয়ে ওঠেননি। তিনি তখন স্রেফ চ্যাগামিয়া ওরফে আব্দুল হামিদের জন্ম নেহাতি এক কৃষক পরিবারে। অবিভক্ত বাংলার পাবনায় 1980 সালে যখন তিনি আসেন পৃথিবীতে, তখন কলেরা ছিল এক ভয়ঙ্কর রোগের নাম। চারদিকে কলেরায় মারা পড়ছে মানুষ। সেই একই স্রোতে আব্দুল হামিদ হারান তার মা, 2 ভাই আর একমাত্র বোনকে। বয়স মাত্র 10 বছর হতে না হতেই চ্যাগামিয়া হারান তার বাবাকেও। বলা যায় চ্যাগামিয়ার জীবনের যাত্রা শুরু হয় একেবারে এতিমের বেশে। তার চাচা তাকে দত্তক নিলেও সেই সুখটা বেশি দিন তার ভাগ্যে জোটেনি। সুখ জুটবেই বা কিভাবে? শ্রুতি আছে চ্যাগামিয়ার চাচা ছিলেন অ্যাবিউসিভ। সেই অত্যাচার সহ্য করতে না পেরে 1893 সালে বাড়ি ছেড়ে পালান আব্দুল হামিদ। পেটের দায়ে তার কাজ শুরু হয় কৃষিক্ষেত্রের একজন দিনমজুর হিসেবে। এতকাল ধরে চলে আসা কৃষকদের লাঞ্ছনার ইতিহাসের সাথে এই প্রথম মোলাকাত হলো তার। দিনমজুর হিসাবে কাজ করতে গিয়ে তার মাঝে এক বোধ জন্ম নেয়। 1971 সালের 13ই জানুয়ারি দৈনিক পয়গামের এক সাক্ষাৎকারে তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলা হইতেই আমার মনে দাগ কাটিয়াছিল সমাজের তথাকথিত খানদানিপনা। জমির পরিমাপে মানুষের শ্রেণীভেদ করাটা আমি মোটেই বরদাস্ত করিতে পারতাম না। জমিদার মহাজনদের সুপরিকল্পিত শোষণের পরিচয় যেদিন পাইয়াছিলাম, সেদিনই মনে চাইয়াছিল গোটা সমাজ ব্যবস্থাকে দুমড়াইয়া নতুন কিছুর পত্তন করি। মোদ্দা কথা, গরিব কৃষকদের উপরে জমিদারদের যে শোষণ, নিপীড়ন, অত্যাচার, তার বিরুদ্ধে যে আওয়াজ চ্যাগামিয়া তুলেছিলেন, সেখান থেকেই শুরু হয় দি রেড মৌলানা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যাত্রা। যেই মানুষটা বাংলার এত মানুষকে একজোট করতে পেরেছিল, প্রতিবাদ করতে পেরেছিল তার সামনে থাকা সমস্ত জালিমের, তার মাঝে এত সাহস এলোই বা কোত্থেকে? উত্তর খুঁজতে আমাদেরকে ফিরতে হবে ভাসানীর শিক্ষা জীবনে, যখন তিনি সিরাজগঞ্জ থেকে যাত্রা করেছিলেন দেওবন্দে দারুল উলুম মাদ্রাসায়। বলা দরকার, এই দেওবন্দি মাদ্রাসা তখন একটি অ্যান্টি কলোনিয়াল বা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। সেখানে আব্দুল হামিদের মোলাকাত হয় শাইখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসানের সাথে। সময়ের সাথে সাথে মৌলানা মাহমুদ হাসান হয়ে ওঠেন আব্দুল হামিদের ওস্তাদ, যার কাছে তিনি কোরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রের পাঠ নেন। তাছাড়া মৌলানা আজাদ সুবহানির সঙ্গেও তার পরিচয় হয়। মৌলানা সুবহানি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন রেশমি রুমালের অন্যতম তাত্ত্বিক। এই আজাদ সুবহানি ছিলেন এক অদ্ভুত লোক।
তিনি একই সঙ্গে যেমন পরহেজগার মুসলমান ছিলেন, তেমনি ছিলেন মার্কসীয় চিন্তায় প্রভাবিত। সুবহানি মনে করতেন শুধু আখেরাতের মুক্তি মানুষের মুক্তির একমাত্র পথ নয়, দুনিয়াও সমান গুরুত্বপূর্ণ। আজাদ সুবহানির এই চিন্তা দ্বারা ভাসানী প্রবলভাবে প্রভাবিত হন। ভাসানী 1974 সালে তারই এক প্রবন্ধ হুকুমতে রাব্বানিয়া কি ও কেনতে জানান, মৌলানা সুবহানি একবার তাকে বলছেন, আজ ওয়াদা করো তুমি রাজনৈতিক জীবনে যত কলা কৌশলী নাও না কেন, মূলত হুকুমতে রব্বানিয়া কায়েমের লক্ষ্যেই সংগ্রাম করিয়া যাইবা। ভাসানী উত্তরে বলছেন, হ্যাঁ ওয়াদা করিলাম, রাজনীতিতে যাহা কিছুই করি না কেন হুকুমতে রব্বানিয়া হইতে লক্ষ্যচ্যুত হইব না। কিন্তু এই হুকুমতে রব্বানিয়া বলতে মৌলানা আজাদ সুবহানি কিংবা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসলে কি বোঝাতে চাইছেন, এই হুকুমতে রব্বানিয়ার কনসেপ্টটাই বা কি, আমরা এই জটিল আলোচনার সহজ ব্যাখ্যা ভাসানীর মুখ থেকেই শুনতে চাই। মৌলানা ভাসানী 1974 সালে সন্তোষে বলেন, শিক্ষা দীক্ষা খাওয়া পড়া ইত্যাদির প্রশ্নের স্রষ্টার নিকট যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি পরিচয়ের কোনো বালাই নাই, মানুষের দৈহিক ও আত্মিক চাহিদার ক্ষেত্রে যেমন ভেদাভেদ নাই, ঠিক তেমনি হুকুমতে রব্বানিয়ায় সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সকল নাগরিককে সমান সুযোগ ও অধিকার দেওয়া হইবে। আমি বলিয়া থাকি, সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর, তাই আল্লাহর নামে রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজনের ভিত্তিতে সমানুপাতিক হারে বন্টন করিয়া ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করিতে হইবে। মৌলানা ভাসানীর এই কথার দিকে খুব ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় তার চিন্তায় ইসলাম এবং একই সাথে মার্কসীয় চিন্তার একটা সংমিশ্রণ ঘটেছে। মার্কস যেমন তার কমিউনিস্ট ম্যানিফেস্টোর চ্যাপ্টার 2-তে বলছেন, দ্য থিওরি of the communists may be summed up in this single sentence, abolition of private property। অর্থাৎ যাকে একটু আগে মৌলানা ভাসানী বলছিলেন আল্লাহর দুনিয়ার সমস্ত ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ এবং তার রাজনৈতিক জীবনের সম্পূর্ণটাই তিনি এই কমিটমেন্টেই যুদ্ধ চালিয়ে গেছেন। जिस खेत से दहकन को मयस्सर नहीं रोजी, उस खेत के हर खुशाए गंधम को जला दो। মনে আছে ভিডিওর একেবারে শুরুর দিকে আমরা একটা এপিগ্রাফ দেখেছিলাম, কবিতাটা আল্লামা ইকবালের, যেখানে তিনি বলছেন, যেই জমির শস্য দানার ভাগ কৃষক পায় না, সেই জমির সমস্ত ফসল জ্বালিয়ে দাও। যদি আজকের কথা বলেন, এই কবিতাটা বারবারই আমাদের আজকের বাজারের সিন্ডিকেটের কথা মনে করিয়ে দেয়। 1909 সালে মৌলানা ভাসানী যোগ দেন ব্রিটিশ ও সামন্ত প্রভু বিরোধী এক সশস্ত্র বিপ্লবী দলে। একদিন ভাসানী সেই বিপ্লবী দলের সাথে মিলে এক ভুট্টার গোডাউনে আগুন জ্বালিয়ে দেন। দাও দাও করে পুড়ে যায় মজুত করে রাখা সমস্ত ভুট্টা শস্যদানা। আমার মনে হয় শস্যদানা যখন পুড়ছে, মৌলানা ভাসানী হয়তো সেই আগুনের দিকে তাকিয়ে ভাবছিলেন, এই তামাম দুনিয়ার সমস্ত শস্যদানার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর শস্যদানার উপর হক আছে আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুকের, সেই হককে মজুত করে সিন্ডিকেট করার অধিকার কারোর নাই। সুতরাং এই শস্যদানা কারো বাপের না, সবই আল্লাহর, পুড়ে যাক। একই আদর্শে এই ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের সামন্ত প্রভুদের বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি। বারবার পড়তে হয় রোষানলে, পালিয়ে বেড়াতে হয় এক অঞ্চল থেকে আরেক অঞ্চল। রাজশাহীর কৃষকদের একত্র করে জমিদারদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করেন, তখন জমিদারদের তোপের মুখে তিনি চলে যান টাঙ্গাইলের কাকমারিতে। সেখানকার কৃষকদেরকেও যখন তিনি একত্র করেন, তখন জমিদার আর ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর তার উপরে চড়াও হয়। ময়মনসিংহ এলাকা থেকে তাকে ঘোষণা করা হয় অবাঞ্ছিত। তিনি পালাতে বাধ্য হন পাবনায়। সেখানেও একই ঘটনা ঘটার পর জমিদার ও সুদখোরদের চাপে তিনি চলে যান দিনাজপুর। এরপর 1926 সালে আবারও পুরো বাংলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। তাকে ছুটে বেড়াতে হয়েছে অঞ্চলের উপর অঞ্চল। কিন্তু তার ভেতরের যে আদর্শ, তাকে কেউ কোনো দিন দমাতে পারেনি। আর সেখান থেকেই মৌলানা আব্দুল হামিদের এবারের যাত্রা আসামে। এই ভূখণ্ড থেকে মৌলানা একাই আসামে পাড়ি জমাননি। মৌলানা আব্দুল হামিদের মতোই, যদিও একটু অন্য কনটেক্সটে, আসামে পাড়ি জমিয়েছিলেন নদী ভাঙনের শিকার হওয়া প্রায় লক্ষ লক্ষ বাঙালি পরিবার। মৌলানা সেখানেও মুসলিমের পক্ষ নিয়ে আন্দোলন করেন লাইন প্রথার বিরুদ্ধে। আমরা বাংলাপিডিয়ার লাইন সিস্টেম এন্ট্রি থেকে পাই, তখন ময়মনসিংহ জেলার অধিবাসীদের মুসলমান সম্প্রদায়ের একটা বিশাল অংশ আসামের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চলে কিছু জায়গায় ঘর করে থাকেন। ফলে 1911 সালের আদমশুমারি অনুযায়ী 20 শতকের প্রথম দশকে পূর্ব বাংলা থেকে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ আসামে অভিবাসিত হয়েছিল। লাইন সিস্টেম ছিল মূলত আসাম রাষ্ট্রের স্বদেশীয় সম্প্রদায়কে
অভিবাসী মুসলমান বাংলাভাষী জনগোষ্ঠী থেকে পৃথক করে রাখার একটা বিশেষ ব্যবস্থা। অভিবাসী ও বাঙালি আদিবাসীদের মধ্যে নানা কারণে যেন কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখেই লাইন প্রথার প্রবর্তন। লাইন সিস্টেমের কারণে ময়মনসিংহ জেলা থেকে মাইগ্রেন্ট হওয়া বাঙালিদের জীবনযাপন হয়ে ওঠে কঠিন। শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার বাইরে চলাচল ঘোষণা করা হয় নিষিদ্ধ। ভাবুন তো, একটা আস্ত কমিউনিটিকে যদি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বন্দি করে রাখা হয়, যেন অন্য কোনো কমিউনিটির সাথে মিশতে না পারে, ব্যাপারটা কি পরিমাণ জাতিবিদ্বেষী বা রেশিয়াল। এই জাতিবিদ্বেষ একটা সময় গিয়ে আসামে বাঙাল খেদাও আন্দোলনের রূপ নেয়। নুরুল কবির যেমন যথার্থই জানান, পূর্ব বাংলার নদী ভাঙনের কারণে জীবিকার তাগিদে কৃষিকাজ করতে যে সমস্ত বাঙালি আসাম পাড়ি জমিয়েছিল, মৌলানা আব্দুল হামিদ খান এবার তাদের পাশে এসে দাঁড়ালেন। সে সময় আসামের বাঙাল খেদাও আন্দোলনকে বৈধতা দিয়ে আইনি বিল পাশ করানোর জন্য প্রস্তাব জানান আসামের মুসলিম লীগ নেতা ও মুখ্যমন্ত্রী স্যার মোহাম্মদ সাদুল্লাহ। মৌলানা এই বিলের প্রত্যক্ষ বিরোধিতা করেন এবং সাদুল্লাহ সাহেবকে স্পষ্ট জানিয়ে দেন তিনি যেন ইংরেজদের দালালি ছেড়ে আসামের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। মজলুমের পক্ষে লাইন সিস্টেমের বিরুদ্ধে মৌলানার এই বিপ্লব চলে টানা 20 বছর। শেষমেশ সাদুল্লাহ সাহেব প্রায় 1 লক্ষ বাঙালির জন্য ভূমি বরাদ্দ করতে বাধ্য হন। কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ছিলেন এমন একজন মানুষ যিনি যেখানেই অন্যায় দেখেছেন সেখানেই করেছেন প্রতিবাদ, সেটা নিজ গোত্র কিংবা নিজ কমিউনিটি অথবা নিজ রাজনৈতিক দলই হোক না কেন। আসামে বাঙালিরা যখন ব্যবসা বাণিজ্য শুরু করে তখন সেখানে অভিযোগ ওঠে বাঙালিরা ওজনের ব্যাপারে কারচুপি করছে। মাল সামানা কেনার সময় নিজেদের লাভ অনুযায়ী ওজন করা আর বিক্রির সময় লাভ বাড়াতে ক্রেতাকে ঠকানো ব্যবসায়ীদের নতুন ছল চাতুরির অংশ হয়ে ওঠে। মৌলানা সে সময় আওয়াজ তোলেন বাঙালি ব্যবসায়ীদের বিরুদ্ধে, যাদের অধিকারের জন্যই সংগ্রাম করেছিলেন টানা 20 বছর। 1924 সালের একটা ঘটনা বলি আপনাদের। ততদিনে মৌলানা হয়ে উঠেছেন মজলুমদের জননেতা। দি নিউ এজ পত্রিকার সম্পাদক ও লেখক নুরুল কবির সাহেব তার বই দি রেড মৌলানায় বলছেন, 1924 সালে আসামের ধুবড়ী জেলার ভাসানচরে এক বিশাল জনস্রোতের ডাক দেন মৌলানা। সম্মেলন সফল হওয়ার পর মানুষ আব্দুল হামিদ খানের নাম দেন ভাসানচরের মৌলানা অথবা মৌলানা ভাসানী। মৌলানা এবার হয়ে ওঠেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবারের যাত্রা আরও বড়, আরও অনেক কঠিন। মেইন স্ট্রিম পলিটিক্স। ভাসানী তখন মেইন স্ট্রিম রাজনৈতিক নেতা। দেশভাগের পর পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ ছিল উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষপাতী, কিন্তু পূর্ব আর পশ্চিম পাকিস্তান মিলে সিচুয়েশনটা ছিল আরো অনেক বেশি ঘোলাটে। পূর্ব বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কথা বলার সময় তারা উর্দুতে কথা না বলে ইংরেজিতেই বলতেন। বিশাল আইরনি, একদিকে উর্দু ভাষার ওকালতি, আরেকদিকে ইংরেজি ভাষার জাহেরি। এখান থেকেই স্পষ্টত বোঝা যায় উর্দু ভাষার পক্ষে ওকালতি ছিল নিতান্ত একটা বৈষম্য তৈরির লক্ষ্যে। আচ্ছা আমাকে বলুন তো, রাষ্ট্রভাষার কাজটা আসলে কি? রাষ্ট্রভাষা মানে হলো একটা রাষ্ট্রের সর্বস্তরে সেই ভাষার চলন। উর্দুকে যদি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করা সম্ভব হয়, তাহলে চাকরি বাকরি থেকে শুরু করে অফিস আদালত, পড়ালেখা সব জায়গায় এগিয়ে থাকবে শুধুমাত্র উর্দু ভাষী মানুষেরা। মোদ্দা কথা, বাদ যাবে পূর্ব পাকিস্তানের বাংলা ও অন্যান্য ভাষাভাষী কয়েক কোটি মানুষ। রীতিমতো বিরাট এক বৈষম্যের ফাঁদ। মৌলানা জান ও জবানের এই সম্পর্কটাকে বুঝতেন। তিনি জানতেন ভাষার সঙ্গে কর্মক্ষমতার এক বিশাল যোগসূত্র আছে। শুধু ভাষাকে ব্যবহার করেই একটা জনগোষ্ঠীকে ভাতে মারা সম্ভব। ভাষা নিয়ে দুই পাকিস্তান যখন উত্তাল, তখন মৌলানা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি হন। 1952 সালের জানুয়ারি মাসে দাবি তোলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার। তবে এটাই প্রথমবার না। মুসলিম লীগের সাথে তার কনফ্লিক্টের সূত্রপাত আরও অনেক আগে থেকেই। ঠিক তখন থেকেই যখন মুসলিম লীগ সমাজের সাধারণ মানুষকে উপেক্ষা করে রাজনীতি করতে চেয়েছিল। দেশভাগের পর যেই জনমানুষের পাকিস্তানের স্বপ্ন দেখেছিল এই ভূখণ্ডের মানুষেরা মুসলিম লীগের হাত ধরে, তা অনেকটাই বিফলে যেতে শুরু করে। মৌলানা সেটা বুঝতে পারেন। 1948 সালে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে বেরিয়ে 1949 সালে তিনি শুরু করেন জনমানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন এক রাজনৈতিক দল, ইস্ট পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। আওয়াম মানে কমন পিপল বা সাধারণ জনতা। জনমানুষের পাশে দাঁড়ানোর আদর্শে ঢাকায় 1949 সালের জুন মাসে যাত্রা শুরু করে ইস্ট পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1950 সালে লাহোরে একই নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করেন। শুধু নামের ইস্ট পাকিস্তান কেটে নাম দেন অল পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ এবং নিজেকে ঘোষণা করেন সেই দলের প্রেসিডেন্ট এবং একমাত্র সংগঠক। এবারই একমাত্র না, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে ভাসানীর আইডিওলজিক্যাল দ্বন্দ্ব ছিল আরও অনেক কিছুতে। বারবারই সোহরাওয়ার্দীর মতাদর্শের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ভাসানী। যতবারই প্রশ্ন উঠেছে সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করা নিয়ে। এই জনমানুষের পাশে দাঁড়াতে গিয়ে বারবার একা হতে হয়েছে ভাসানীকে। যাদের সাথে তার রাজনৈতিক ক্যারিয়ার, তারাই বারবার দূরে সরে গেছেন ভাসানীর থেকে। 1950-এর দশকে তিনি ত্যাগ করেন তার নিজের হাতে গড়া আওয়ামী মুসলিম লীগ। দল ত্যাগ করার পেছনে প্রধানত দুটি কারণ ছিল। এক, শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক প্রজ্ঞার অভাবে তিনি বারবার সাম্রাজ্যবাদী শক্তির খপ্পরে পড়েন, যেটা একেবারেই পছন্দ হয়নি মৌলানা ভাসানীর। আর দুই, পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বায়ত্তশাসনের কমিটমেন্ট, সেখান থেকে সোহরাওয়ার্দী ক্রমশ দূরে সরে যান, যার কারণে ভাসানী দল ছাড়তে আরও বেশি উদ্যোগী হয়ে ওঠেন। আমি খুব সহজে ঘটনাগুলো ব্যাখ্যা করছি। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী 21 দফা পূরণের একটা কমিটমেন্ট নিয়ে। এরপর 1955 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ পাকিস্তানের গভর্নর জেনারেল উদ্যোগ নেন পাকিস্তানের সংবিধান তৈরির এবং প্রস্তাব জানান 2 পাকিস্তান থেকে সমান সংখ্যক প্রতিনিধি থাকবে সংবিধান তৈরির কমিটিতে। কিন্তু মুশকিল হলো, পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা যেহেতু বেশি ছিল, সুতরাং সমান সংখ্যক প্রতিনিধির ধারণা আসলে সমান নয়, বরং বৈষম্যমূলক। ভাসানী ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছিলেন। যেহেতু পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা বেশি, সুতরাং সংবিধান তৈরির ওই কমিটিতে ভাসানী মনে করতেন পূর্ব পাকিস্তান থেকে প্রতিনিধির সংখ্যা বেশি হওয়া উচিত। সোহরাওয়ার্দী সেই দাবিকে কনভিন্স করার চেষ্টা করেন আর ভাসানীর কাছে ওয়াদা করেন, I hereby declare that I shall try my utmost to get the 21 points of the United Front program and joint electorate accepted by the Constitution Convention, so far as the proposals affect the Constitution. On my failure to do so, I shall resign from my ministry. বলা যায় ভাসানী সমান সংখ্যক প্রতিনিধির ব্যাপারে কনভিন্স হন একটা শর্তে। তিনি সোহরাওয়ার্দীকে পদত্যাগপত্রে ওয়াদা করতে বাধ্য করেন, সোহরাওয়ার্দী যদি কোনোভাবে সংবিধানে 21 দফার প্রতিফলন না দেখাতে পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে। 1 বছর পর যখন সংবিধান তৈরি হয়ে যায়, সেখানে 21 দফার প্রতিফলন দেখা যায় না। কিন্তু সোহরাওয়ার্দী তার কথাও রাখেন না, রিজাইন না করে ক্ষমতায় বহাল থাকেন, যার কারণে ভাসানী বুঝতে পারেন জনমানুষের জন্য এই পাকিস্তান রাষ্ট্র নয়। সুতরাং যদি সত্যিই জনমানুষের উন্নতির কথা ভাবতে হয়, তবে ভাসানীকেই দল ছাড়তে হবে। তিনি সেটাও করলেন, গঠন করলেন আরেক নতুন রাজনৈতিক দল, ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ, যার লক্ষ্য ছিল পূর্ব বাংলার মানুষের স্বার্থে একটা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা। ন্যাপের ম্যানিফেস্টোতে ছিল, পাকিস্তান উইল বি আ ফেডারেল স্টেট কম্প্রাইজিং 2 units, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, বেসড অন কমপ্লিট রিজিওনাল অটোনমি। এরপর শুরু হয় আরও এক নতুন যাত্রা, ঘটে যায় অনেক কিছু। পাকিস্তানি নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন ভাসানী, ঘটে যায় উত্তাল 69 গণ অভ্যুত্থান। সত্তরের জলোচ্ছ্বাস, সাধারণ নির্বাচনের বিরুদ্ধে মুজিবের সাথেই দ্বিমত করেন তিনি। বলেন, নির্বাচন হলেও জনমানুষের মুক্তি অসম্ভব, ভোটের আগে পেটের চিন্তা বড়, যদিও মুজিব তার কথা শোনেননি। এরপর নির্বাচন হলো, মুজিব নির্বাচনে জিতেও ক্ষমতা পেলেন না। ভাসানীর কথা সত্যি হলো 71-এর মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হলো। কিন্তু প্রশ্ন, আদৌ কি স্বাধীন? चाहे लोग कितने ही आरोप लगाएं, कितने ही भारत की निंदा करें, कोई नहीं है दुनिया में जो कह सकता है। সাল তখন 1975। ইন্দিরা গান্ধী গঙ্গা নদীর উপর উদ্বোধন করলেন ফারাক্কা বাঁধ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভেতরে এই বাঁধ নির্মাণ করে ভারত। কলকাতা বন্দরের নাব্যতা বাড়ানোর যুক্তি দেখিয়ে ভারত এই বাঁধ নির্মাণ করলেও বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ডেকে আনে ফারাক্কা। শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাহাকার তৈরি হয় পানির জন্য। কি মনে হয়, যেই মানুষটা শস্যদানা মজুত করার বিরুদ্ধে গোটা একটা ভুট্টা গুদাম জ্বালিয়ে দিয়েছিলেন, নদীর উপর বাঁধ দিয়ে পানি মজুত করার সময় তিনি চুপ থাকবেন? ভাসানীর বয়স তখন 90-এর বেশি। হাসপাতালের বেডে বার্ধক্যজনিত অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। কিন্তু বার্ধক্য কিংবা অসুস্থতা কোনোটাই দমিয়ে রাখতে পারেনি তাকে। হুকুমে রাব্বানিয়ার যে বিশ্বাসকে ধারণ করে এতকাল লড়েছেন ভাসানী, সেই আদর্শেই যেন তিনি আবার আরেক দফা ফিরলেন রাজপথে।
1976 সালের 18 এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মৌলানা ঘোষণা করলেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। এই কথা শুনে অনেকেই চমকে উঠল। 90 বছর বয়সী একজন মানুষ তো হাসপাতাল কিংবা বাসায় বিশ্রামরত অবস্থায় থাকার কথা, তিনি করবেন লং মার্চ কিভাবে? লং মার্চের আগে ভাসানী ইন্দিরা গান্ধীকে একটি চিঠি লেখেন এ বিষয়ে, কিন্তু কোনো সুবিধা না হলে মৌলানা সিদ্ধান্ত নেন ফারাক্কা লং মার্চের। কারণ বাংলাদেশের বুকে যে সর্বনাশ বয়ে আসছে তা মৌলানার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারেননি। লং মার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকষা, মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত 64 মাইল অতিক্রম করবে। রাস্তায় রাস্তায় লাউড স্পিকারে ঘোষণা করা হয় 16 মে রোববার মাদ্রাসা মাঠ থেকে লং মার্চ শুরু হবে। অবশেষে 16 মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয়। লং মার্চের 68 মাইল যাত্রা ছিল বেশ কঠিন। হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল ও জনসভায়। ভাসানী এলেন নীল গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার। মিছিলটি 3 মাইল দূরে রাজশাহী কোর্ট এলাকায় যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি। তা সত্ত্বেও লক্ষ জনতার মিছিল এগিয়ে চলে। 11 মাইল অতিক্রম করে যখন প্রেমতলী পৌঁছে মিছিল, তখন দুপুর 2টো। একদিন পেরিয়ে যায়, খানিকটা বিশ্রাম নিয়ে মিছিল চলছেই। পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ। উদ্দেশ্য ফারাক্কা লং মার্চের মিছিলকারীদের অভ্যর্থনা জানানো। মিছিলকারীদের পানি ও বিভিন্ন খাবার খাওয়ান তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও 6 মাইল পথ অতিক্রম করে দুপুরের মাঝে কানসাট পৌঁছায় মিছিল। বিকেল 4টার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মৌলানা ভাসানী। সেই জনসভায় তিনি বলেন, ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন আজও চলছে, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস নামে। বাংলাদেশের উপর ভারতের আগ্রাসনকে বুঝতে পেরে মৌলানা বলেছিলেন, পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। আফসোস, আমরা এখনো জ্বলে পুড়ে মরছি সেই দিল্লির আগুনে। কৃষি মাঠের দিনমজুর হয়ে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতার পর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ পর্যন্ত ভাসানী পেরিয়েছেন অনেক পথ। কৈশোর থেকে শুরু করে শেষ নিঃশ্বাস অবধি ভাসানী প্রতিবাদ করেছেন সমস্ত জালিমের। লং মার্চের পর সে বছরই 17 নভেম্বর এই পৃথিবী থেকে চিরবিদায় নেন মৌলানা। কিন্তু লং মার্চ আজও চলছে। সেদিন পর্যন্ত চলবে যেদিন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে সমস্ত জালিম। তবে একটা কথা বলে রাখি, আমাদের আজকের ভিডিও কোনো জাতির পিতা খোঁজার উদ্দেশ্যে নয়। ভাসানী শুধুই ভাসানী, একজন মজলুম জননেতা।